আচ্ছা, কখনো কি এমনটা মনে হয়েছে যে জীবনে এত কিছু অর্জন করার পরেও ভেতরে ভেতরে একটা ভয় কাজ করে, একটা অদ্ভুত দ্বিধা, এই বুঝি সবাই ধরে ফেলবে যে আমি আসলে কিছুই জানি না? এটা কিন্তু অনেকেরই হয়। দারুণ সাফল্যের সঙ্গে যখন গভীর আত্মসন্দেহ জড়িয়ে থাকে, তখন তৈরি হয় এক অদ্ভুত প্যারাডক্স। চলুন আজ এই অনুভূতির গভীরে গিয়ে এর রহস্যটা একটু বোঝার চেষ্টা করি। একবার ভাবুন তো, এই কথাটা কে বলছেন? কিংবদন্তি লেখিকা মায়া অ্যাঞ্জেলো। তার মতো একজন মানুষও যদি এমনটা ভাবতে পারেন, তাহলেই বোঝা যায় এই অনুভূতিটা কতটা গভীর। এটা শুধু আমাদের একার সমস্যা নয়, বিশ্বের সবচেয়ে সফল আর সম্মানিত ব্যক্তিরাও কিন্তু এই অনুভূতির শিকার হয়েছেন। প্রশ্নটা ঠিক এখানে। যদি ইতিহাসের সেরা প্রতিভারাও এই নিরাপত্তাহীনতায় ভোগেন, তাহলে এর মানে কি দাঁড়ায়? এর মানে হলো, এটা আসলে কোনো ব্যক্তিগত দুর্বলতা নয়, বরং এটা মানুষের অভিজ্ঞতার একটা খুব সাধারণ আর গভীর অংশ। চলুন এই অনুভূতির মনস্তাত্ত্বিক দিকগুলো একটু কাছ থেকে দেখি। এই যে নিজেকে সারাক্ষণ একজন প্রতারক মনে হয়, এর কিন্তু একটা আনুষ্ঠানিক নাম আছে। মনোবিজ্ঞানীরা একে বলেন ইম্পোস্টার ফেনোমেনন। চলুন এর সংজ্ঞা আর প্রেক্ষাপটটা একটু জেনে নেই। ব্যাপারটা প্রথম সামনে আনেন দুই মনোবিজ্ঞানী, পলিন রোজগ্ল্যান্স এবং সুজ্যান ইমস, সে ১৯৭৮ সালে। তারা কিছু অত্যন্ত সফল নারীদের ওপর গবেষণা করে দেখেন যে বাইরে থেকে তাদের যতই সফল মনে হোক না কেন, তারা ভেতর থেকে নিজেদের যোগ্যতার উপর একদমই বিশ্বাস করতে পারছিলেন না। তাদের মনে হতো সাফল্যটা এসেছে হয় ভাগ্যজোরে, নয়তো অতিরিক্ত পরিশ্রমের কারণে, নিজের আসল দক্ষতার জন্য নয়। আচ্ছা, অনেকেই হয়তো ইম্পোস্টার সিনড্রোম শব্দটা বেশি শুনে থাকবেন, তাই না? কিন্তু একাডেমিক জগতে ফেনোমেনন শব্দটাই বেশি ব্যবহার করা হয়। কারণটা খুব গুরুত্বপূর্ণ। সিনড্রোম শুনলে মনে হয় এটা একটা মানসিক রোগ বা ব্যাধি। কিন্তু মজার ব্যাপার হলো, মনোবিজ্ঞানীদের গাইডলাইন DSM-5 এর কোনো উল্লেখ নেই। মানে এটা কোনো স্বীকৃত রোগ নয়, বরং একটা খুব সাধারণ অভিজ্ঞতা। তো প্রশ্ন হলো, এই অনুভূতিটা বারবার ফিরে আসে কেন? এর কারণ একটা মনস্তাত্ত্বিক চক্র, একটা লুপ, যেটা আমাদের আত্মসন্দেহকে শুধু বাঁচিয়েই রাখে না, বরং সময়ের সাথে সাথে আরও শক্তিশালী করে তোলে। এই চক্রটা অনেকটা ফাঁদের মতো কাজ করে। ধরুন কোন একটা নতুন চ্যালেঞ্জ এলো, সাথে সাথে তীব্র টেনশন আর আত্মসন্দেহ শুরু হয়ে গেল। এর রিয়াকশনে মানুষ সাধারণত দুটো কাজ করে, হয় অস্বাভাবিক বেশি প্রস্তুতি নিতে শুরু করে, অথবা কাজটা একদম শেষ মুহূর্ত পর্যন্ত ফেলে রাখে। কাজটা যখন সফলভাবে শেষ হয়, তখন কিছুক্ষণের জন্য একটা স্বস্তি আসে ঠিকই, কিন্তু তারপরই মনে হয়, ওহ, আমি অনেক খেটেছি বলেই পেরেছি, অথবা আসলে আমার ভাগ্য ভালো ছিল। নিজের যোগ্যতাকে কোনোভাবেই কৃতিত্ব দেওয়া হয় না, আর এভাবেই নিজেকে প্রতারক মনে করার অনুভূতিটা আরও গেড়ে বসে। এই চক্রের পেছনে কিন্তু কিছু গভীর মনস্তাত্ত্বিক কারণ আছে। আমাদের মস্তিষ্ক কিভাবে আমাদের সাথেই এমন খেলা খেলে বলুন তো? এর মূলত তিনটে কারণ রয়েছে। প্রথমটা হলো প্লুরালিস্টিক ইগনোরেন্স, মানে আমরা প্রত্যেকেই মনে মনে ভাবি আমি হয়তো একমাত্র যে ভয় পাচ্ছি, আর বাকি সবাই দারুণ আত্মবিশ্বাসী। দ্বিতীয়ত, আমরা নিজেদের ভেতরের এলোমেলো চিন্তাভাবনা আর পরিশ্রমের সঙ্গে অন্যদের বাইরের চকচকে সাফল্যের তুলনা করি। আর সবশেষে যখন সফল হই, তখন ভাবি এটা ভাগ্য বা পরিস্থিতির কারণে হয়েছে, কিন্তু ব্যর্থ হলে তার পুরো দায়ভার নিজের কাঁধে নিয়ে নিই। এতক্ষণ তো আমরা জানলাম এই অনুভূতি কেন হয়। এবার চলুন দেখি কারা এর শিকার হন। আর এটা জানলে হয়তো অনেকেই স্বস্তি পাবেন যে এই লড়াইয়ে তারা একা নন। শুনলে অবাক হবেন, বিভিন্ন গবেষণার একটি রিভিউতে দেখা গেছে যে প্রায় ৯ থেকে ৮২% মানুষ জীবনের কোনো না কোনো সময়ে এই অনুভূতিতে ভোগেন। এই রেঞ্জটা এত বড় কারণ এটাই প্রমাণ করে যে এটা কতটা সাধারণ একটা অভিজ্ঞতা। আর এটা কিন্তু কোনো নির্দিষ্ট লিঙ্গ, বয়স বা পেশার মধ্যে সীমাবদ্ধ নয়। ছাত্রছাত্রী থেকে শুরু করে বড় কর্পোরেট ম্যানেজার, ডাক্তার, নার্স সবাই এর শিকার হতে পারেন। গবেষণায় আরও দেখা গেছে, যারা সংখ্যালঘু বা কোনো অনগ্রসর গোষ্ঠী থেকে এসেছেন, তাদের মধ্যে এর প্রভাব আরও বেশি, কারণ তাদের ওপর নিজেদের যোগ্যতা প্রমাণ করার একটা বাড়তি চাপ সবসময় থাকে। একটা বাস্তব উদাহরণ দিই। একটি গবেষণায় দেখা গেছে ৫০%-এরও বেশি নারী মেডিকেল ছাত্র এবং প্রায় ২৫% পুরুষ মেডিকেল ছাত্র এই ইম্পোস্টার ফেনোমেনন অনুভব করেন। এই ধরনের উচ্চচাপের পরিবেশে এই অনুভূতি কতটা তীব্র হতে পারে, এটা তারই প্রমাণ। তবে ভালো খবর হলো, এই চক্র থেকে বেরিয়ে আসার উপায় আছে। চলুন এখন কিছু কার্যকরী কৌশল নিয়ে কথা বলি, যা এই অনুভূতিকে সামলাতে দারুণভাবে সাহায্য করতে পারে। দেখুন, প্রথম আর সবচেয়ে শক্তিশালী পদক্ষেপ হলো এটা নিয়ে কথা বলা। যখন নিজের ভয়গুলো কোনো বিশ্বস্ত বন্ধু, সহকর্মী বা মেন্টরের সাথে শেয়ার করা হয়, তখন প্রায়ই দেখা যায় যে তারাও একই রকম ভাবেন। শুধু নিজের অনুভূতিটাকে স্বীকার করে নেওয়া আর তার একটা নাম দেওয়া, এতেই কিন্তু অনেকটা স্বস্তি মেলে।
এর পাশাপাশি নিজের ছোট বড় সাফল্য আর পাওয়া পজিটিভ ফিডব্যাকগুলো যদি কোথাও লিখে রাখা যায় তাহলে কঠিন সময়ে সেগুলো পড়লে আত্মবিশ্বাস ফিরে পেতে খুব সাহায্য হয়। এটা একটা দারুণ উদাহরণ। ওই বিজ্ঞানী যখন ল্যাবে তার ভুলগুলোর ডেটা সংগ্রহ করা শুরু করলেন তখন তিনি একটা বস্তুনিষ্ঠ প্রমাণ পেলেন। তিনি বুঝতে পারলেন যে এতদিন নিজেকে অনর্থক দোষারোপ করে আসছিলেন। আসলে আমাদের পক্ষপাতদুষ্ট ভাবনাকে চ্যালেঞ্জ করার জন্য এরকম নক্কর প্রমাণ খুব দরকার। এতে নিজের দক্ষতার একটা পরিষ্কার ছবি পাওয়া যায়। এই পুরো আলোচনা শেষে একটাই প্রশ্ন মাথায় আসে, একবার ভাবুন তো, যদি এই আত্মসন্দেহের বোঝাটা আমাদের উপর না থাকত, যদি আমরা সবাই মন থেকে বিশ্বাস করতে পারতাম যে আমরা যেখানে আছি সেখানে থাকার যোগ্য, তাহলে আমাদের সম্ভাবনার সীমাটা কোথায় গিয়ে দাঁড়াতো।